আমি শামিন আক্তার, প্রবাসের ইতিহাস পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আয়োজিত। আজকে আমি তোমাদের মাঝে নতুন অনলাইনে ক্লাস। আজকে আমি তোমাদের অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশ ইতিহাস পড়াবো। এর আগেও আমি অনেকগুলো তোমাদের ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের পড়াবো নবম অধ্যায়। প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও। 1971 সালে পাকিস্তান বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার বিবরণ দাও। এই প্রশ্ন নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। তার আগে আমি বলছি তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ঈদের পরে আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি। তো সবাই বাসায় বসে সবাই ভালোই কাটিয়েছো। তো আজকে আমরা সমস্ত কিছু পাড়ি দিয়ে আজকে আবার আমরা ক্লাসে চলে আসলাম। তো আমাদের সবাইকে ক্লাসে মনোযোগ দিয়ে এখন আমরা ক্লাস করব। তো তোমরা সবাই কোশ্চেনটা লিখে ফেলো। 1971 সালে পাকিস্তান বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যার বিবরণ দাও। দেখো, আমি কিন্তু এর আগেও তোমাদের অনেকবার বলেছি যে যখন তোমরা কোশ্চেনগুলো লিখবে তখন কিন্তু তোমাদের সর্বপ্রথম কিন্তু ভূমিকাটা লিখতে হবে। তারপর তোমাদের প্রশ্ন কি চেয়েছে ওই পয়েন্ট ধরে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন ধরো তোমাদের কোশ্চেনের একটা প্রশ্ন চেয়েছে, তুমি আরেকটা লিখে ফেলেছো, তাহলে কিন্তু তুমি সেটাই কি পাবে? জিরো পাবে। তো আগে তুমি ভালো করে কোশ্চেনটা পড়বে। ভালো করে কোশ্চেনটা পড়ে তুমি বুঝবে যে কি চেয়েছে প্রশ্নে। তোমাকে ওই কোশ্চেনটা ওই প্রশ্নের অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। তো আজকে আমি তোমাদের এখানে যে পাকিস্তান বাহিনী কর্তৃক গণহত্যা এই সম্পর্কে আমি তোমাদের শর্ট করে কিছু আলোচনা করব এবং তোমরা সবাই পয়েন্টগুলো খাতায় লিখে ফেলবে এবং আমি তোমাদের কিছু পয়েন্ট লিখে দিচ্ছি এবং তোমরা যদি মনে করো যে এর মধ্যে তোমরা আরো কিছু পয়েন্ট ইনক্লুড করবে তাও করতে পারবে এবং তোমরা যত রচনামূলক প্রশ্নগুলো তুমি যত পয়েন্ট আউট করে যত লিখতে পারো তার জন্য তোমার জন্যই ভালো। তো আচ্ছা দেখো, আমি এখানে কিছু পয়েন্ট আলোচনা করব আজকে আমি তোমাদের মাঝে। তো এই পয়েন্টগুলো দেখো, এই পয়েন্টগুলো তোমরা সবাই লিখে ফেলবে। প্রথমে আমি তোমাদের ভূমিকা ধরো, প্রথমে তুমি ভূমিকা এইভাবে তুমি শুরু করতে পারো যে তোমরা আগে সমস্তটা আগে রিডিংটা পড়বে, পড়ে তোমরা তোমাদের মতো করে লিখবে এবং তোমরা যে মুখস্থ করে লিখতে হবে তা না, যে বইয়ে যা আছে তাই লিখতে হবে তা না। তোমরা মূল জিনিসটা ঠিক রেখে তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে। দেখো, 1971 সালে যে পাক বাহিনী যে পরিচালিত গণহত্যা হয়েছিল এই সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি। দেখো, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে এই মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই 1971 সাল 25শে মার্চ, এটা কিন্তু আমরা জানি 1971 সাল 25শে মার্চ, এই মার্চ থেকে শুরু হয় এই মুক্তিযোদ্ধা 9 মাস কি হয়েছিল? দীর্ঘ তীক্ষা, ত্যাগ তীক্ষা, হত্যা, বঞ্চনা, লাঞ্ছনা, নির্যাতন, গণহত্যা প্রভৃতি ভাবে কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই 16 ডিসেম্বর 1971 সালে এই বাংলাদেশের বিজয়ের মাধ্যম শেষ হয়েছে। আর এই মুক্তিযোদ্ধার প্রধান বৈশিষ্ট্য ছিল কি? গণহত্যা, সভ্যতা বিপরীত যার অবস্থা। তো এই গণহত্যা ইংরেজিতে কি বলা হয় এটা আমাদের জানতে হবে। গণহত্যা ইংরেজিতে কি বলা হয়? জেনোসাইড। তো গ্রিক জেনোস এবং লাতিন সাইড শব্দ দুটি মিলে জেনোসাইড শব্দ সৃষ্টি। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু জেনে গেলাম যে গণহত্যা
ইংরেজি প্রতিশব্দ কি, ইংরেজি শব্দটা কি, এটা গ্রিক শব্দ কি, এবং এটা কোথা থেকে এসেছে, এই দুটো জিনিস কিন্তু আমরা জানলাম। এখন দেখো, জেনোস অর্থ বোঝায় কি, জেনোস অর্থ বোঝায় কি, জাতি নিয়েও কিন্তু আমি তোমাদের অনেক আলোচনা করেছি। জাতিটা কি, জাতি কিভাবে গঠন করা হয়েছে, কিভাবে জাতি, জাতি নিয়ে অনেক কিছু কিন্তু আমি তোমাদের বিস্তারিত কথা বলেছি। এখন দেখো, এই বর্তমানে আইন অনুযায়ী এই গণহত্যার অর্থ কোন সরকার কর্তৃক ইচ্ছাকৃতভাবে জাতিগত, ধর্মীয় বা গোত্রিক ও জনগণকে বিনাশ করা। ঠিক আছে? এখন দেখো, 1944 সালে এই সংখ্যা তোমরা খাতায় লিখে রাখবে। আমি যে সংখ্যাগুলো তোমাদের বলবো, এই সংখ্যাগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখে রাখবে। 1944 সাল জেনোসাইড শব্দটি ব্যবহার করা হয়। তাহলে দেখো, এই 1944 সালে এই জেনোসাইড শব্দটি ব্যবহার করা হয়েছে। এই গণহত্যা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত, যার কোনো ক্ষমা নেই। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মানি, ইহুদি ও অন্যান্য জনগোষ্ঠীর উপরে হিটলার যে বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছিলেন, তা গণহত্যা হিসেবে কিন্তু স্বীকৃতি। এখন গণহত্যা হিসেবে কিন্তু কি ছিলেন, হিসেবে কিন্তু স্বীকৃতি ছিল। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1971 সালে এই পাকিস্তানের সরকার বাঙালিদের উপরে যে হত্যাকাণ্ড ঘটনা, ইতিহাসে এই গণহত্যা হিসেবে কিন্তু এটা পরিচিত ছিল। এখন এই গণহত্যা 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়। এই গণহত্যা ছিল কি, কতজন মানুষ ছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। এত কম সময় এত বেশি মানুষকে হত্যা নজির ইতিহাসে বিরল বা সম্ভব হয়েছিল এই বাংলার মুক্তিযুদ্ধে। তাহলে দেখো, আমি এই তোমাদের এই গণহত্যার জাস্ট আমি একটু ভূমিকা তোমাদের একটু কথা বললাম। তো তোমরা এই প্রসঙ্গে আরো অনেকে অনেক কিছু তোমরা লিখতে পারবে। তো আচ্ছা, এখন তোমরা অনেকে ট্রাই করছো, জয়েন করতে পারছো না, হয়তোবা তোমাদের নেটে মানে অনেক সমস্যা হচ্ছে। তোমরা একটু চেষ্টা করে জয়েন হওয়ার চেষ্টা করো, যেন তোমরা ক্লাসটা জয়েন করতে পারো। হ্যাঁ, আমি অনেকেই দেখতে পাচ্ছি, সবাই তোমরা অনেক ট্রাই করছো। হ্যাঁ, নেটে অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই মেসেজ দিচ্ছ। দেখো, একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের ওখানে নেটের প্রবলেম, তোমাদের ওখানে, হ্যাঁ, তোমাদের ওই জায়গায় নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, নেটে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস স্টার্ট করে ফেলেছি, তোমরা একে একে জয়েন করে ফেলো। এখন দেখো, 1971 সালে পাকিস্তান বাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যা। এখন যেহেতু আমাদের এই পয়েন্টটা চেয়েছে, তাহলে এই পয়েন্টটার উপরে আমাদের বিস্তারিত এখন তোমাদের আলোচনা করব। কারণ দেখো, 1971 সালে শুরু হয় এই মুক্তিযুদ্ধের সূত্রপাতে পাকিস্তান বাহিনী নিরীহ সাধারণত মানুষের উপরে হামলা চালিয়ে গণহত্যা সংঘটিত হয়েছে। নিরীহ জনগণের উপরে তারা কি করেছে, এই হামলা নির্যাতন গ্রহণ করেছে। এই 1971 সালে এই পাকিস্তান বাহিনী যে কর্তৃক পরিচালিত এই গণহত্যা বিবরণ আমি নিজে তোমাদের কিছু তুলে ধরছি। এখন দেখো, 1 নম্বর হচ্ছে 25শে মার্চ এই গণহত্যা। এই 25শে মার্চ কিভাবে গণহত্যা করা হয়েছিল এই সম্পর্কে আমাদের কিছু কথা বলছি। দেখো, 25শে মার্চ গণহত্যা 1971 সাল 25শে মার্চ রাতে 11:30টায় ঢাকায় এই গণহত্যা শুরু হয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে হবে যে 25শে মার্চ 1971 সাল 25শে মার্চ রাত 11:30টায় কিন্তু এই ঢাকায় গণহত্যা শুরু হলো। এখন এটা তোমাদের কোথাও উত্তর আসতে পারে। দেখো, যে রাত ছিল বাঙালির জন্য একটি ভয়ঙ্কর ভীতপ্রদ রাত। এই রাতটা কি ছিল বাঙালির জন্য কিন্তু অনেক ভয়ঙ্কর।
এই রাতটা বাঙালির জন্য কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। এখন দেখো এই রাতের অন্ধকারে তারা কি করেছে, বর্বর হানাদার বাহিনীরা নিরহ নিরহ বাঙালিদের উপরে তারা কি করেছে, মেশিন মেশিন গান, মর্টার দিয়ে তারা কি করেছে, ঝাঁপিয়ে পড়েছে। তাহলে দেখো এই হানাদার বাহিনীরা তারা কি করলো, এই নিরহ বাঙালিদের উপরে তারা এই অন্ধকার রাতে তারা কি করেছে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তারা এই মেশিন গান, মর্টার সমস্ত কিছু নিয়েই তারা বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়লো। এখন দেখো পাক হানাদার বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু ছিল কি, যে পাক হানাদার বাহিনীদের প্রধান দুটো লক্ষ্য ছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল যে জহুরুল হক হল, জগন্নাথ হল, পিরিখানা খানা, তৎকালীন ইপিআর ব্যারাক ও রাজারবাগ পুলিশ লাইন প্রভৃতি স্থানে তারা কি করেছে, ঝাঁপিয়ে পড়েছে। 25শে মার্চ একইভাবে এই গণহত্যা চলেছিল। তাহলে দেখো এই 25শে মার্চ রাতে তারা কি করেছে, একাধিক জায়গায় যে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং সকল বাঙালিকে এভাবে গণহত্যা করেছে। এখন দেখো কোন কোন জায়গায়, কোন কোন ঢাকার মধ্যে দেখো আমরা দেখবো কোন কোন জায়গায় তারা এভাবে ঝাঁপিয়ে পড়েছে, এভাবে গণহত্যা করেছে। দেখো পুরান ঢাকায় কচুক্ষেত, তেজগাঁ, ইন্দিরা রোড, মোহাম্মদপুর, মিরপুর, তারপর আছে ধরো ঢাকা বিমানবন্দর, রায়ের বাজার, তারপর আছে কোটলে এবং ধানমন্ডি, কলাবাগান প্রভৃতি স্থানে তারা কি করেছে, ঝাঁপিয়ে পড়েছে। এভাবে তারা এই এলাকায় যে তারা গণহত্যা চালিয়েছে। এছাড়া দোকানপাট, ঘরবাড়ি, পত্র-পত্রিকার অফিস, পেট্রোল পাম্প প্রভৃতি অসংখ্য জায়গা তারা কি করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাহলে দেখো তারা সমস্ত দোকানপাট, পেট্রোল, সংবাদপত্র, অফিস, তো সমস্ত জায়গা তারা কি করেছে, তারা যে ওখানে যে আগুন দিয়ে দিয়েছে। আগুন দিয়ে সমস্ত কিছু তারা কি করেছে, পুড়িয়ে দিয়েছে। তখন জন জনগণ আর্তনাদ শুরু করলেও বুলেটের আঘাতে তাদেরকে কি করেছে, চিরতরে তাদেরকে স্তব করে দেওয়া হয়। দেখো তারা কি করেছে, তাদেরকে এই বুলেটের আঘাতে তাদেরকে কি করলো, চিরস্তরে তাদেরকে স্তম্ভ করে দেয়। এখন 25শে মার্চ এই মধ্যরাত থেকে 27শে মার্চ পর্যন্ত এই শহরে কি হয়েছে, নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ চলে। আমরা দেখো এই 25শে মার্চ রাতে তাহলে সমস্ত জায়গায় তারা আগুন দিয়েছে, বুলেট বোমা চালিয়েছে এবং গণহত্যা, অগ্নিকাণ্ড সমস্ত কিছু তারা কি করেছে, এই 25শে মার্চ রাতে তাদের উপর এভাবে বাঙালিদের উপরে নির্যাতন চালিয়েছে। এখন দেখো 18ই মার্চ এই তারিখগুলো তোমরা কিন্তু মনে রাখবে এবং প্রয়োজনে তোমরা খাতায় লিখে রাখবে। 18ই মার্চ ঢাকা সেনানিবাস তৈরি হয় অপারেশন সার্চলাইট। নীল নকশা অনুযায়ী আরম্ভ হয় এই সামরিক অভিযান। তাহলে দেখো এই 25শে মার্চ থাকতো আমরা কিন্তু অপারেশন সার্চলাইট বলে থাকি, তাই না? এটা তোমাদের থাকতে পারে অপারেশন সার্চলাইট বলতে কি বুঝছো। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে অপারেশন সার্চলাইট বলতে কি বোঝো। এখন দেখো একমাত্র এই 25শে মার্চ রাতে হত্যা করা হয় লক্ষদ্বীপ বাঙালি। তাহলে দেখো লক্ষ লক্ষ বাঙালিকে এই 25শে মার্চ রাতে গণহত্যা করা হয়েছে। তারপরে দেখো এই 25শে মার্চ রাতে গণহত্যা সম্পর্কে আমাদের একটু তোমাদের কিছু ধারণা তোমাদের দিলাম। এখন দেখো এই 25শে মার্চ রাতে তারা কিভাবে হানাদার বাহিনীরা কিভাবে বাঙালিদেরকে উপর অত্যাচার নির্যাতন করেছে এবং কিভাবে গণহত্যা চালিয়েছে এই সম্পর্কে তোমাদের আমি কিছু আলোচনা করলাম। এখন আমি তোমাদের নিয়ে আলোচনা করবো 2 নম্বরে যে পয়েন্টটা, গণহত্যার বিস্তার। এখন দেখো গণহত্যার বিস্তার কিভাবে করেছিল এই সম্পর্কে তোমাদের আমি আলোচনা করব। 2 নম্বর পয়েন্ট দেখো 1971 সালের পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হানাদার পাকিস্তান বাহিনী যে গণহত্যা শুরু করে তা চলে স্বাধীনতা অর্জন পর্যন্ত। স্বাধীনতা অর্জন পর্যন্ত এই গণহত্যা চালিয়েছে। এখন দেখো রাজাকার,
রাজাকার শান্তি বাহিনী সংগঠিত হওয়ার পরও এই গণহত্যা কার্যক্রম আরো পরিকল্পিতভাবে চলতে থাকে। তাহলে দেখো এই তারা কি করেছে, আরো খুব পরিকল্পিতভাবে তারা চালিয়ে গিয়েছে। এখন দেখো বাংলাদেশে প্রায় প্রতিটি অঞ্চলে তারা কি করেছে, গণহত্যা চালিয়েছে। তাহলে দেখো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে তারা কি করেছে, এই গণহত্যা চালিয়েছে। তারা প্ল্যান পরিকল্পনা করেই কিন্তু তারা এসেছে, এবং তারা আগে থেকে কিন্তু তারা প্ল্যান করেই তারা কি করেছে, প্রত্যেকটা অঞ্চলে যে তারা এই গণহত্যা চালিয়ে গিয়েছে। অনেক জায়গায় তারা কি করেছে, একসঙ্গে মৃতদেহ তারা গর্ত করে তারা দেখো এভাবে তারা গণহত্যা করেছে যে তারা অনেক জায়গায় তারা কি করেছে, অনেক লোক একত্রে গণহত্যা করে তারা কি করেছে, মৃতদেহগুলো তারা কি করেছে, গর্ত করে পুঁতে ফেলেছে। এবং সেখানে তখন তারা সেগুলোকে আমরা গণকবর বলি। ঠিক সেগুলোকে কি বলা হয়েছে, গণকবর বলা হয়েছে। এটা তোমাদের থাকতে পারে গণকবর বলতে কি বুঝো, হ্যাঁ তোমরা তখন তোমাদের কিন্তু এই ভয় তোমাদের লিখতে হবে যে মৃতদেহ যখন গর্ত করে পুঁতে রাখতো, সেখানে আমরা সেখানটায় মানে সকল একবারে স্তূপ করে তারা কি করেছে, প্রতিটা মানুষকে একটু তারা মৃতদেহগুলো গর্ত করে একটা একটা জায়গায় পুঁতে ফেলেছে, এবং এটাকে আমরা গণকবর বলি। এছাড়া নির্দিষ্ট কিছু জায়গায় নিয়েও মানুষের হত্যা করে ফেলে রাখা হতো। তাহলে নির্দিষ্ট জায়গা, কিছু কিছু নির্দিষ্ট জায়গাও ছিল, ওখানেও তারা কি করেছে, তারা ওখানেও তারা কি করলো, একসঙ্গে নিয়ে হত্যা করে তারা ফেলে রাখতো, এবং সেগুলোকে পরিচিত ও বাদ্যভূমি হিসেবে হিসেবে পরিচিত ছিল। এবং সেখানে ঢাকা রাজারবাগ, শিয়ালবাড়ি বাদ্যভূমি। এরূপও বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে কি করেছে, গণহত্যার নির্দিষ্ট স্বরূপ, গণকবর ও বাদ্যভূমির সন্ধান পাওয়া যায়। এখনো কিন্তু অনেকের নির্দিষ্ট স্থানে গণকবর ও বাদ্যভূমির সন্ধানও পাওয়া যাবে। জরিপে ১,০০০ এর বেশি গণকবর ও বাদ্যভূমির ওর নামে পাওয়া গেছে। আমাদের এটা কত সংখ্যা ছিল, এই সংখ্যাটা তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো এই গণহত্যা এই বিস্তার সম্পর্কে তোমাদের কিছু ধারণা আমি তোমাদের দিলাম। দেখো ৩ নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে, গণহত্যা লক্ষ্য বস্তু। ৩ নম্বর পয়েন্টটা তোমরা লিখে নাও, গণহত্যা লক্ষ্য বস্তু। দেখো পাকিস্তান বাহিনী কর্তৃক পরিচালিত এই গণহত্যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এগিয়ে চলেছে। গণহত্যার লক্ষ্য বস্তু ছিল কিছু লক্ষ্যবস্তু ছিল, এগুলো ধরো ৫-৬টা ছিল, ৫-৬টা বাংলা আমি তোমাদের বলে দিচ্ছি। ১ নম্বরে যেটা ছিল স্টিল বেঙ্গল রেজিমেন্ট, বাঙালি সৈনিক ও পূর্ব পাকিস্তানে ও রাইফেল বাহিনী লোক ও পুলিশ ও আধা সামরিক আনসার ও মোজাহিদ বাহিনী লোক। ২ নম্বরে ছিল কি হিন্দু সম্প্রদায়। আর ৩ নম্বরে কি ছিল, আওয়ামী লীগের লোক নিম্নতর পদ থেকে নেতৃস্থানীয় পদ পর্যন্ত বিভিন্ন স্তরের লোক, বিশেষ করে এক দলের কার্যনির্বাহী সংসদের সদস্য, স্বেচ্ছাসেবক গণ। ৪ নম্বর ছাত্র কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত তরুণ দল, কিছু সংখ্যক ছাত্রী যারা ছিলেন অধিক সংগ্রামী ও মনোভাবপূর্ণ ছিলেন। অধ্যাপক এবং ৫-এ ছিলেন কে, অধ্যাপক ও শিক্ষক এবং বাঙালির বুদ্ধিজীবী সম্প্রদায়ে যারা সংগ্রামী বলে সেনাবাহিনী কর্তৃক সবসময় নিন্দিত হতেন। তাহলে দেখো এই কয়েকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। এখন এই গণহত্যার এই লক্ষ্যবস্তুগুলো ছিল, গণহত্যার যে লক্ষ্যবস্তুগুলো ছিল এই ৫টা, এই ৬টা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। এখন দেখো চুপনগর গণহত্যা। চুপনগর গণহত্যাটা কি, তাই না, এই প্রশ্নটা তোমাদের
মনে জাগতে পারে চুকনগর গণহত্যাটা কি। এখন আমরা এই চুকনগর গণহত্যাটা নিয়ে আলোচনা করবো আমি তোমাদের মাঝে। দেখো, চুকনগর গণহত্যা ছিল কি বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা। তাহলে দেখো, চুকনগর গণহত্যা কি বাংলাদেশের সবচেয়ে বড় একটি গণহত্যা ছিল, যেখানে একদিন একদিন 10,000-ও বেশি মানুষ হত্যা করা হতো। তাহলে দেখো ওই সময়টা কতটা মর্মান্তিক ছিল। একদিনে 10,000-এরও বেশি লোক কি করা হয়েছে, গণহত্যা করা হয়েছে। তাহলে ওই সময়টা কিন্তু অনেক মর্মান্তিক ছিল। এখন দেখো, এই গণহত্যা চুকনগর গণহত্যা হিসেবে কিন্তু পরিচিত ছিল। তাহলে এটাকে কিন্তু আমাকে বলা হয় কি চুকনগর গণহত্যা। তাহলে এই 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 চুকনগর গণহত্যাটা এখন কিন্তু আমরা বুঝলাম, যখন একসাথে যখন 10,000-এরও বেশি লোককে হত্যা করা হতো, এটা হচ্ছে গণহত্যা নামে পরিচিত ছিল। এখন দেখো, চুকনগর খুলনা জেলায় ডুমুরিয়া থানার অন্তর্গত ছিল এটা। ঠিক আছে, খুলনা জেলায় ডুমুরিয়া থানার অন্তর্গত ছিল। এখানে অধিকাংশ ছিল কি জমি ছিল নিচু। তাহলে ওখানকার জমি সম্পর্কে, ভূমি সম্পর্কে এখন আমরা জানবো যে ওই খুলনা জেলার যে ভূমি অঞ্চলগুলা কেমন ছিল। ওখানকার অধিকাংশ জমি কি ছিল নিচু, বিল ডোবা ভর্তি ছিল। তাহলে ওখানে বিল ছিল, ডোবা ছিল। তবে চুকনগর থেকে, তাহলে দেখো, এই চুকনগর থেকে কি করা হয়েছিল, সাতক্ষীরা সড়ক ধরে পশ্চিমবঙ্গে যাওয়ার এক পথ পথ ছিল। তাহলে দেখো, ওই সাতক্ষীরা পথ ধরেই পশ্চিমবঙ্গে যাওয়ার একটা পথ ছিল, যা 1971 সালে এই পথ ধরেই মানুষেরা কি করেছে, বাংলাদেশ ত্যাগ করে ভারতে যেতে চেয়েছিল। তখন দেখো, এই বাঙালিরা তখন কি করেছিল, যে এই পথ ধরেই তারা ভারত চলে যাবে। কিন্তু ডুমুরিয়া থানায় তখন কি করলো, আটুলিয়া ইউনিয়নের চুকনগর বাজারটি তখন ছিল বেশি পরিচিত। তখন ওই ডুমুরিয়া থানার যে আটুলিয়া ইউনিয়ন ছিলেন, ওটা চুকনগর আহ বাজারটি তখন ছিল ওই নামে অনেক পরিচিত ছিল। তিনি তখন দেখা গেল কি, ওদিক থেকে নদী ঘেরা চুকনগর বাজার। তারপরে ওই পাশে কি ছিল, অনেক নদী ছিল, নদী ঘেরা বাজার ছিল। এখন দেখো, খুলনা শহরে প্রায় 32 কিলোমিটার পশ্চিমে ভদ্র নদীর তীরে অবস্থিত। খুলনা, সাতক্ষীরা, যশোর জেলার সঙ্গে নদী সড়কের পথে কি ছিল, তুলনামূলকভাবে ভালো যোগাযোগ ব্যবস্থার জন্য এই চুকনগরের ব্যবসা কেন্দ্রিক হিসেবে তারা কি করেছে, গড়ে তুলেছে। তাহলে কি তারা ব্যবসা বাণিজ্য করার জন্য তাদের একটা পথ তারা খুঁজে পেয়েছিল। এখন দেখো, এই যুদ্ধের সময় কি করলো, এই যুদ্ধের সময় খুলনা বিভিন্ন থানায় থানাদার সহযোগিতা সাধারণত মানুষের তখন কি করলো, জনগণের উপরে অত্যাচার শুরু করতে দিল। এখন দেখো, এই যুদ্ধের সময় তখন তারা কি করেছে, এই খুলনায় তারা বিভিন্ন থানায় থানাদার বাহিনী এই সহযোগিতা সাধারণত মানুষের উপরে তারা কি করেছে, অত্যাচার শুরু করেছে। বিশেষ করে এই পথটি ছিল বিভিন্ন অঞ্চল থেকে এই চুকনগর নগরে আসা। তাহলে এই পথ আমরা কিন্তু পথের গুলা দেখছি যে কোন পথে যারা গিয়েছে, কোন পথে কি অবস্থা ছিল, কোন অঞ্চলের কি অবস্থা ছিল, এই সম্পর্কে কিন্তু এখন আমি তোমাদের কিন্তু বলছি। এখন দেখো, 18 এবং 19 মে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ করে যখন রওনা হয়, 18 ও 19 তারিখে 18 ও 19 মে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ তখন তারা কি করলো, ওই মানুষের রওনা হয়ে দিল, রওনা হলো যে 20 তারিখে চুকনগরে এলাকায় লোকান্তর হয়ে যায়। তখন এইভাবে মানুষ যখন ওই পথ দিয়ে যেয়ে তখন চুকনগরে সমস্ত এলাকায় মানুষ ভরে গেল। তখন 20 মে, ওদিন ছিল কি বৃহস্পতিবার। বৃহস্পতিবার সকাল থেকে সবাই যাত্রার আয়োজন করেছিল। তার মানে কি, ওই 20 তারিখে সকল লোক তখন ওদিকে যাত্রা শুরু করে দিয়েছে। তখন এরপরে দেখো, এই চুকনগরী এলাকায় তখন ওখানে কি হয়েছিল, লোকান্তর অনেক ভরে গিয়েছিল। তখন দেখো, সকাল 10টার দিকে এই হানাদার বাহিনী এই অঞ্চলে এসে পৌঁছে। তখন দেখো, এই হানাদার বাহিনী ওই জায়গাও গিয়েছে। তখন 10টার সময় তারা গিয়ে ওখানে পৌঁছে যায়।
ট্রাক থেকে নেমে তখন তারা কি করলো, গুলি করা শুরু করে দিল। তখন এই হানাদার বাহিনী তারা ট্রাক নিয়ে গিয়েছে এবং ওখান থেকে নেমে তারা কি করলো, গুলি করা শুরু করলো। এখন এই চুপনগরে পরিণত হয় মৃতনগরী। তখন দেখো ওখানে কিন্তু লাখ লাখ মানুষ তখন মৃত্যুবরণ করে, গুলির আঘাতে মৃত্যুবরণ করে। এখন দেখো ওখানে তখন চুপনগর মৃতদেহের নগরে পরিণত হয়ে গেল। মুহূর্তের মধ্যে সেখানে কি হয়ে গেল, লাশের পর লাশ হয়ে গেল। তারপর দেখো হানাদার বাহিনীও কিন্তু ওখানকার লোকদেরও কিন্তু রক্ষা পায়নি। ওখানেও যেও তারা কি করেছে, গুলি করেছে, নির্যাতন করেছে। তাহলে দেখো ওখানেও কিন্তু অনেক লোক মৃত্যুবরণ করলো, ওখানে লাশের স্তূপ ফেলে দিল। এখন দেখো বদর নদীর পানি তখন কি হলো, রক্তের বন্যা বয়ে গেল। তখন এর হত্যাকাণ্ড পর স্থানীয় লোকজন তখন লাশ তারা কি করলো, পরিষ্কার কাজে নেমে পড়লো। তখন ওখানকার যে স্থানীয় লোকজন ছিল তখন তারা এই লাশগুলো পরিষ্কার করার জন্য এই কাজে নেমে গেলেন। অধিকাংশ লাশ বদ্র নদীতে ফেলে দেওয়া হয়। এখন দেখো অধিকাংশ লাশ তখন নদীতে ফেলে দেওয়া হয়েছে, নদীতে রক্তের বন্যা তখন বয়ে গিয়েছে। তাহলে দেখো পাক হানাদার বাহিনীরা কত কি করে অত্যাচার নির্যাতন করেছে, কতটা বাঙালিরা নির্যাতন সহ্য করতে হয়েছে, সমস্ত কিছু এখন কিন্তু আমরা এই চুপনগরে গণহত্যা থেকে আমরা কিন্তু এখন বুঝতে পেলাম, তাই না? তাহলে এই গণহত্যাটা কতটা মর্মান্তিক, কতটা করুণ ছিল, সেটা কিন্তু আসলে আমরা এখানে না দেখে কিন্তু আমরা বুঝতে পারতাম না, তাই না? এখন এই গণহত্যা সম্পর্কে কিন্তু আরো ডিটেলস করতে হবে, জানতে হবে এবং এই বিষয়ে আমাদেরকে আরো বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে। এখন আমি একটা পয়েন্ট নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, সেটা হচ্ছে কি বুদ্ধিজীবী গণহত্যা। দেখো বুদ্ধিজীবী গণহত্যা ওই সময় দেখো পাক হানাদার বাহিনীরা কি করেছে, যে বাঙালিদের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকেই তারা কি করেছে, ধরে নিয়ে গেছে, তাদেরকে গণহত্যা করেছে। এবং তারা কিন্তু তারা চেয়েছিল কি, যে বাংলার বাংলার মানুষ যারা বুদ্ধিজীবী তাদেরকে তারা বাঁচিয়ে রাখবে না। তো এই সূত্রে তারা কি করেছে, এই বুদ্ধিজীবীদেরকে গণহত্যা করেছে। এখন আমি তোমাদের এ সম্পর্কে আমি তোমাদের কিছু বলছি। দেখো 1971 সাল এই মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে আরেকটি ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে। 14 ডিসেম্বর রাতে বাঙালি বুদ্ধিজীবীর তালিকা করে তারা কি করেছে, রাতে বেলায় বসে তারা এই তারা কি করলো, 14 ডিসেম্বরে তারা বসে তারা একটা তালিকা তৈরি করেছে যে বুদ্ধিজীবী কে কে, তাদেরকে একটা তালিকা তৈরি করেছে। তালিকা তৈরি করে তারা এইভাবে গণহত্যা করে। পরে নিশ্চিত জেনে তারা কি করলো, এই পাকিস্তানের হানাদার বাহিনী এদেশের মধ্যে মেধা সম্পদ বিনিশ্চিত করার নির্মিত শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী নাগরিক ও সমাজ সদস্যবৃন্দ প্রভৃতি বুদ্ধিজীবীদেরকে তারা কি করেছে, গোপনে নামের তালিকা তৈরি করেন। এবং 14 ডিসেম্বরে তারা কি করলো, এই রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে কি করলো, নিয়ে গিয়ে তাদেরকে হ্যাঁ তাদেরকে কি করেছে, বাড়ি থেকে তারা ডেকে নিয়ে গিয়েছে, নির্বিচারে তাদেরকে কি হত্যা করে। তারা কিভাবে ডাক্তার, পুলিশ, সামাজিক সমস্ত তারা কিন্তু মেধাবী যারা ছিলেন তাদেরকে কি করেছে, তাদেরকে কোনো অভিযোগ ছাড়াই তারা কি করেছে, নির্বিচারে তাদেরকে কি হত্যা করেছে। বাড়ি থেকে ডেকে নিয়ে তারা কি করেছে, তাদেরকে তারা একটা চার্ট তৈরি করেছে, চার্ট তৈরি করে যে বুদ্ধিজীবী কে কে, তাদেরকে একটা তালিকা তৈরি করে তারা ওইভাবে তাদেরকে মানুষগুলো সবাইকে লোকজনকে ডেকে নিয়ে তারা এইভাবে নির্বিচারে তাদেরকে হত্যা করে। এদিকে হাজার হাজার বাঙালি তখন এই বুদ্ধিজীবীর রায়ের বাজারে নিয়ে নিয়ে যে এই গণহত্যা চালানো হয় এবং উক্ত অঞ্চলে তখন কি করেছে, এই যুদ্ধভূমিতে পরিণত করা হয়। স্মৃতির চিহ্ন হিসেবে স্বাধীনতার পর এই রায়ের বাজারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও স্থাপিত হয়েছে। দেখো কোথায় স্মৃতিসৌধ স্থাপিত করা হয়েছে, এই বুদ্ধিজীবী রায়ের বাজারে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়। এটি ছিল বাঙালি মুক্তিযুদ্ধের সবচেয়ে গণহত্যা, সবচেয়ে দৃষ্টান্ত। এখন দেখো এটা বাংলাদেশের সবচেয়ে বড় দৃষ্টান্ত ছিল।
তাহলে দেখো, এখন আমি তোমাদের বুদ্ধিজীবী গণহত্যা নিয়ে আলোচনা করলাম। এখন সর্বশেষ যে পয়েন্টটা, এটা নিয়ে এখন আমি তোমাদের আলোচনা করব, পরিসংখ্যানের আলোকে গণহত্যা। পরিসংখ্যার আলোকে গণহত্যা আমরা পরিসংখ্যার আলোকে গণহত্যা বলতে আমরা কি বুঝি? এটা আমরা কি বুঝি? এটা বুঝি যে কোন অঞ্চলে কতজনকে গণহত্যা করা হয়েছে। এই অঞ্চলগুলা আমাদের জানতে হবে যে কোন অঞ্চলে কতজন লোককে গণহত্যা করা হয়েছে। এটা তো আমাদের অবশ্যই জানতে হবে, কারণ এটাও তোমাদের একটা জানার একটা বিষয়। এই জিনিসগুলো এখন আমরা দেখবো। দেখো, 1971 সালে চলমান মুক্তিযুদ্ধ 30 লক্ষ লোক নিহত হয়, যা পাকিস্তানের বাহিনী কর্তৃক এই গণহত্যা দ্বারা সম্ভব হয়েছিল। এদেশের বিভিন্ন স্থানে সংঘটিত এই গণহত্যা হাজার হাজার নারী, পুরুষ, শিশু, শিক্ষক, ছাত্র, হিন্দু সম্প্রদায়ের, ডাক্তার, বুদ্ধিজীবী, লেখক, প্রমুখ ও ব্যক্তিবর্গকে হত্যা করা হয়। তাহলে দেখো, সকল মানুষকে কিন্তু তারা এখানে হত্যা করেছে, যার সংখ্যা ছিল অগণিত। এখানে কিন্তু সংখ্যা হিসাব করে মেলানো যাবে না, অগণিত সংখ্যা ছিল। এবং অগণিত লোকজন তারা কি করেছে, গণহত্যা করেছে। এখন দেখো, কিছু কিছু অঞ্চলের কথা আমি তোমাদের বলছি। ধরো, দিনাজপুরে ছিল 25,000, চাঁদপুর ছিল 10,000, বরিশালে ছিল 25,000, তো ঝালকাঠি ছিল তোমার 10,000-এর মতো, নওগাঁতে ছিল 20,000। তো এভাবেও অনেক অঞ্চলকে এভাবে তারা গণহত্যা করেছে। তো এভাবে এই গণহত্যার মাধ্যমে অসংখ্য মানুষের হত্যা হয়েছে এই পাক হানাদার বাহিনী। তাহলে দেখো, এই পাক হানাদার বাহিনী কিভাবে গণহত্যা করেছে, প্রত্যেকটা বাঙালিদেরকে তারা কি করেছে, এইভাবে গণহত্যা করেছে নির্বিচারে, নির্মল ভাবে তারা কি করেছে, তারা গণহত্যা চালিয়ে গিয়েছে। তাহলে দেখো, এই পাক হানাদার বাহিনী কিন্তু আমাদের উপরে কিন্তু অনেক নির্যাতন শিকার শিকার হতে হয়েছে আমাদেরকে। তাহলে এই গণহত্যা সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা তোমাদের আমি দিলাম। তো আরেকটা জিনিস তোমাদের থাকতে পারে যে, তোমাদের এই যে গণহত্যা 1971 সাল 25শে মার্চ কাল রাত বলা হয় এবং লাইট বলা হয়। তাহলে এই সম্পর্কে তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে এবং অনেকভাবে তোমাদের দিতে পারে। তো এভাবে তোমরা একে একে তোমার কোশ্চেনগুলা ভালো করে করে নিবে এবং কোশ্চেনগুলো আগে বারবার তুমি কোশ্চেনগুলো বারবার করবে যে কোশ্চেন কি চেয়েছে। একটা কোশ্চেন চেয়েছে, তুমি আরেকটা কোশ্চেন যেন না লিখো, যে কোশ্চেনটা যাচ্ছে তোমাকে ওই কোশ্চেনটাই তুমি যেন দিতে পারে সুন্দর করে। সেই বিষয়ে তুমি আগে ভালো করে দেখে দেখে তুমি চেষ্টা করবে যে ওইভাবে অ্যান্সার করার জন্য। তারপর দেখো, আমি কিন্তু আরেকটা কথা বলছি যে তোমাদের কোশ্চেন যখন তুমি লিখো, তখন শুরু করার আগে তোমাদের ভূমিকাটা লিখতে হয়। এখন অনেকেই দেখা যায়, অনেকেই খাতায় আমি দেখি যে কোশ্চেন কি পয়েন্টগুলো লিখে তারপর শেষে লাস্টে উপসংহারটা টানো না। উপসংহার না টানলে তাহলে দেখা যায় অসমাপ্তি থেকে যায়, তাহলে তুমি কিন্তু কোশ্চেনে ফুল মার্কস পাবে না। তো এর জন্য কি করতে হবে তোমাকে, যখন তুমি কোশ্চেনটা পয়েন্টগুলো পুরাটাই আলোচনা করে ফেলবে, তারপর শেষে তোমাকে উপসংহার টানতে হবে। এবং তুমি লাস্টে তুমি এক দুই কথা যাই পারো না কেন, যদি সময় থাকে তারপর তুমি এক দুই লাইনে লেখার চেষ্টা করবে, লাস্ট ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবে। তাই আমি তোমাদের এখানে কিছু উপসংহার, তোমাদের কিছু সর্বশেষ আমি তোমাদের কিছু বলে দিচ্ছি। দেখো, এখানে উপসংহার আমি বলেছি তোমাদের। দেখো, পরিশেষে বলা যায় যে ইচ্ছাকৃতভাবে এই নির্বাচনের মানুষে এই হত্যা গণহত্যা নামে পরিচিত। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধার সময় বাংলার মানুষের এই ভয়ঙ্কর প্রত্যেকের সাথে পরিচিত হয়েছিল। পাক হানাদার বাহিনী 1971 সাল 25শে মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে যে গণহত্যা শুরু হয়েছে তা শেষ হয়েছিল 16ই ডিসেম্বর বুদ্ধিজীবীর হত্যার মধ্য দিয়ে। তাহলে দেখো, এই জিনিসটা মনে হবে যে এই অপারেশন
লাইট এই গণহত্যা শুরু হয়েছিল প্রথম থেকে, কত তারিখ থেকে? 1971 সাল 25শে মার্চ থেকে। আর এটা শেষ হয়েছে 14ই ডিসেম্বর, যা বুদ্ধিজীবী 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীর হত্যার মধ্য দিয়ে। এই পাক হানাদার বাহিনী বাংলাদেশে নির্বিচারে নারী, পুরুষ, শিশুকে হত্যার প্রায় 30 লক্ষ লোককে তারা কি করেছে? নিহত করেছিল। আর এই গণহত্যা নির্দেশনা এখনো বয়ে বেড়াচ্ছে বাংলার মানুষ। গণহত্যার নির্দেশনা হিসেবে এখানে বাংলার অসংখ্য গণকবর ও মাতৃভূমি পাওয়া যায়। তাহলে কিন্তু অসংখ্য গণকবর কিন্তু পাওয়া গেছে। ভবিষ্যতেও হয়তো আরো পাওয়া যাবে। তাই 1971-এ এই যুদ্ধে অন্যতম প্রধানতম ও নেতিবাচক দিকে এই পাকিস্তানি বাহিনী কর্তৃক সংঘটিত ছিল এটা সংঘটিত এই গণহত্যা। তাহলে এই গণহত্যা নিয়ে আমি লাস্টে তোমাদের কয়েকটা কথা আমি তোমাদের বললাম। তো এই সবগুলো তোমাদের সুন্দর করে মনে রাখতে হবে, এবং আর যদি মনে যদি না থাকে সুন্দর করে খাতায় লিখে রাখবে, লিখে ওটা মনে রাখার চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদের এই গণহত্যা নিয়ে অনেক কিছুই আলোচনা করলাম। তো এই গণহত্যাটা তোমরা আবার সুন্দর করে বাসায় করে ফেলবে। তো আজকে আমি অনার্স প্রথম বর্ষে আমি তোমাদের আজকে এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম। অনার্সে যারা মেয়েরা আছো তারা আজকে যারা জয়েন করতে পারোনি, এবং অনেকেই দেখলাম জয়েনের চেষ্টা করেছো, জয়েন করতে পারছো না, অথবা তোমাদের নেটের সমস্যার কারণে তোমরা অনেকে আমার সাথে আজকে যুক্ত হতে পারোনি। তো পরবর্তীতে তোমরা সবাই ক্লাসে যুক্ত হয়ে যাবে, এবং প্রত্যেকটা মেয়ে তোমরা সুন্দরভাবে ক্লাস করার চেষ্টা করো, কারণ ক্লাস কি করতে হবে। এখন দেখো সামনে তোমাদের কলেজ খোলা হওয়ার সাথে সাথেই তোমাদের শুরু হয়ে যাবে। তো এখন তোমরা ঘরে বসে থেকে তোমরা সুন্দর করে ক্লাসগুলো করো, এবং বাসায় বসে বসে পড়াগুলো শেষ করে ফেলো, তা না হলে কিন্তু তোমরা আর সময় পাবে না। তো আজকে আমি তোমাদের অনেক কিছুই তোমাদের এই বিষয়ে আলোচনা করলাম। তো আমি পরবর্তীতে ক্লাস যখন আমি তোমাদের আবার সামনের সপ্তাহে আবার ক্লাস আমি তোমাদের সামনে আবার আসবো, তো তখন তোমাদের আরেকটা টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো। তো এই দেখো একে একে আমি তোমাদের কিন্তু ক্লাস ক্লাসে পড়া কিন্তু অলরেডি কিন্তু আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো না। অনেকে অনেকে অনেক সমস্যা বলছো, কিন্তু তারপরেও যত সমস্যায় থাকুক না কেন পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে। এই যে ক্লাস আমি তোমাদের পড়াচ্ছি, এই জিনিসগুলো ক্লাস অ্যাটেন্ড থাকলে দেখো যে আরো সহজভাবে তোমরা বুঝতে পারো। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যেও, আর বাসায় বসে বসে তোমরা সমস্ত পড়াগুলো করে ফেলো। তো আজকে যারা জয়েন করতে পেরেছো আর যারা করতে পারোনি সবাইকে ধন্যবাদ। আর সবাই ক্লাসে জয়েন করার চেষ্টা করো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটা কোশ্চেন নিয়ে আমি আসবো। তো ওই কোশ্চেনটার উপরে তোমাদের আবার বিস্তারিত আলোচনা করবো। আজকে সবাইকে এখানে আমি তোমাদের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।